যে ব্যক্তি পড়বে না, যে পড়তে পারে না, এমন ব্যক্তির ওপর কোনো সুবিধা নেই। গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা প্রশ্ন সংকলন এটির ক্লাস 9-এর ভৌতবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করছি, যেখানে পলাশমীরা বালিকা বিদ্যানিকেতন এই স্কুলটির অল কোশ্চেন আমরা সলিউশন দেখে নেব। ওকে, আর আজকে আমাদের এই বিশেষ ক্লাসের মধ্যে যারা নতুন এসেছো তাদের জন্য একবার বলে দিই আমাদের ক্লাস রুটিনটা। ক্লাস 9 মানে তোমাদের জন্য মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন, এবং ক্লাস 10-এর জন্য সোম বুধ শুক্র ঠিক সকাল 7টাতে ক্লাস হয়ে থাকে। ওকে, তাহলে আমরা আর বিশেষ দেরি না করে প্রথমত স্কুলের প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। তো এখানে আমরা দেখছি প্রথম কোশ্চেনটি একটি ম্যাথমেটিক্যাল রয়েছে, তো এটার একটু সলিউশন আমরা দেখে নেব। 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের এনটিপিতে আয়তন কত? প্রথমত কার্বন ডাই অক্সাইডের সংকেত, তার সঙ্গে আণবিক ভর। ওকে, কার্বন ডাই অক্সাইডের মানে CO2 অক্সাইডের আণবিক ভর কার্বনের মানে সি এর জন্য 12, ও এর জন্য 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 প্লাস 16 দুগুণে 32, আমরা পাচ্ছি 44 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি এনটিপিতে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে CO2 এর আয়তন হয়ে থাকে 22.4 লিটার। তাহলে এনটিপিতে প্রশ্নের মধ্যে বলেছে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত হবে? 22.4 বাই 44 গুণিতক 22। তাহলে 22 দিয়ে কাটলে 22 দুগুণে 44, 2 দিয়ে দিলাম, 2 একে 2, 2 একে 2, পয়েন্ট চলে এলো 2 দুগুণে 4, তাহলে আমরা পাচ্ছি 11.2 লিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশান বি অ্যান্সার নির্ণয় হয়ে গেল। আমরা তাহলে এখানে অপশান বি মার্ক করে নিলাম। নেক্সট বলছে কোনটি একটি অর্থহীন? 1 মোল ইলেকট্রন, 1 মোল সোডিয়াম পরমাণু, 1 মোল পটাশিয়াম আয়ন, 1 মোল হাইড্রোজেন। অবশ্যই অপশান সি হয়ে যাবে, 1 মোল পটাশিয়াম আয়ন। নেক্সট, বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য, সেটি পৃষ্ঠটন। পরবর্তী, কোন বলের প্রভাবে কোনো বস্তু তরলে ভাসে, সেটি প্লবতা বল। পরবর্তীতে যাচ্ছি, নিচের যে মিশ্রণটি একটি অবদ্রাব বা ইমালশনের উদাহরণ, সেটি হলো দুধ। নেক্সট, সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড মানে CO2 গ্যাস। নেক্সট, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হলো NO2। নেক্সট, জেড সমান কার্যবাহী ক্ষমতা হলে জেড কোন রাশি? আমরা জানি যে ক্ষমতা সমান কার্যবাহী সময়। তো প্রশ্নের মধ্যে কার্যবাহী ক্ষমতা রয়েছে, তাহলে কার্যর নিচে যদি আমরা ক্ষমতাকে আনি তাহলে সময় আমাদের অপোজিটে চলে আসবে, সময় সমান হয়ে যাবে কার্যবাহী ক্ষমতা। তাহলে আমরা জেড হিসাবে পাচ্ছি কে? সময়কে। তাহলে সঠিক উত্তর সি। এখন আমরা একের দাগের অ্যান্সারগুলো কমপ্লিট করলাম। নেক্সট, 2-এর দাগে অতি সংক্ষিপ্ত উত্তর দাও এর সলিউশনগুলো আমরা দেখে নিই। এনটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তনে অণুর সংখ্যা হয়ে থাকে 6.022 × 10⁻23।
নেক্সট বলছে সত্য মিথ্যা সোডিয়াম ক্লোরাইডের আণবিক গুরুত্ব 58.44 মানে 44। এটা কি সঠিক না ভুল আমরা একটু মানে সত্য না মিথ্যা একটু দেখে নিই। সোডিয়াম ক্লোরাইড বলছে যার সংকেত হয়ে থাকে NaCl, আমরা Na কে 23 লিখে থাকি সাধারণত, কিন্তু অরিজিনালি এর আণবিক ভর হয়ে থাকে 22.99, তাই আমরা একে 44 করি। তাই আমরা N এর পরিবর্তে 22.99 দিলাম। আর Cl এর তো আমরা জানি যে 35.5 ব্যবহার করে থাকি, কিন্তু ওটা হয়ে থাকে 45। তাহলে দুজনকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 58.44। তাহলে এটি হচ্ছে সত্য। নেক্সট বলছে চাপ ও ঘাতের মধ্যে সম্পর্কটি কি? যে চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। অথবাতে বলছে CGS পদ্ধতিতে চাপের একক কি? ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। নেক্সট লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8 হলে SI পদ্ধতিতে লোহার ঘনত্ব কত? তো এটার সলিউশনটা আমরা একটু দেখে নিই। ওকে, 1 মিনিট, এখানে প্রশ্নটা তোলা হয়নি, তো এখানে শুধু দাগ নম্বরটাই দিয়ে দিচ্ছি যে 2.3। আচ্ছা, ওখানে আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করতে বলেছে। আমরা আপেক্ষিক গুরুত্বের একটা সমীকরণ জানি, যে আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। ওকে, আর এই 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব হয়ে যাবে 1 গ্রাম সেন্টিমিটার, গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আমাদের পদার্থের ঘনত্ব আমাদের এখানে কি দেওয়া ছিল? যে 7.8, এটাই। আচ্ছা 1 মিনিট, তাহলে লোহার আপেক্ষিক গুরুত্ব দেওয়া হয়েছে 7.8, এই যে 7.8। তাহলে আমরা আপেক্ষিক গুরুত্বের কাছে 7.8 বসালাম, আর পদার্থের ঘনত্ব যেমন ছিল তেমন দিয়ে দিলাম, ঘনত্ব বাই। আচ্ছা, এখানে আমরা ছোট একটা ভুল করে গেছি, এখানে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব করে দিয়েছি, কিন্তু এখানে আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যে লোহার ঘনত্বটি SI এককে নির্ণয় করতে বলেছে। যেহেতু SI এককে নির্ণয় করতে বলেছে, তাই আমরা এখানে 1-এর পরিবর্তে 1000 কেজি পুট করব। ওকে, 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে পদার্থের ঘনত্ব হয়ে গেল এখানে, তাহলে আমরা লিখলাম 1000 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে পদার্থের ঘনত্ব যদি অপোজিটে আসে, পদার্থের ঘনত্ব অপোজিটে এলে তাহলে আমরা এখানে লিখতে পারি 7.8 ইন্টু 1000। তাহলে পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, 10 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 7800 এত কেজি পার মিটার কিউব। আমরা এভাবে সলিউশন করতে পারি। তো আর একটা সলিউশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। লোহার আপেক্ষিক গুরুত্ব 7.8 হলে SI পদ্ধতিতে লোহার ঘনত্ব কত? তো এখানে আমরা আরেকটি সূত্র ব্যবহার করব, যে পদার্থের ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখানে আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে 7.8, তাহলে 7.8 দিলাম ইন্টু 1000 কেজি পার মিটার কিউব। পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে, 10 কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 78, এদিকে 2 0 কেজি পার মিটার কিউব। এই হয়ে গেল আমাদের অ্যান্সার।
তাহলে আমরা এটা নির্ণয় করলাম। নেক্সট পরবর্তী 2.4 কি বলেছে, তরলের কোন ধর্মের জন্য তরল একই তলে থাকতে চায়, সেটি পৃষ্ঠটান। শূন্যস্থান পূরণে বলছে কলয়েড কণাগুলির সাহায্যে আলোকরশ্মি বিচ্ছুরণকে ড্যাশ প্রভাব বলা হয়, তাকে আমরা টেন্ডাল প্রভাব বলে থাকি। নেক্সট শূন্যস্থানে বলছে জলকে সর্বজনীন ড্যাশ বলা হয়ে থাকে, দ্রাবক বলে। অম্লরাজ কি, যে HCl ও HNO3কে 3.1 অনুপাতে মিশ্রণ করলে ওই মিশ্রণকেই আমরা অম্লরাজ বলে থাকি। পরবর্তী প্রশ্ন 2.7 বলছে সমভরের, আচ্ছা এটি একটি ম্যাথ রয়েছে, তো পরবর্তী পেজে সলিউশনটা দেখে নিই। সমভরের দুটি বস্তুর বেগের অনুপাত 1:2 হলে বস্তু দুটির গতিশক্তির অনুপাত কত? তো প্রথমত দুটি বস্তু, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড বস্তু। তাহলে বলেছে সমভর, এখানেও ভর বলেছে m, এখানেও ভর m, এখানে লিখে দিল m সমান ভর, m সমান ভর, কারণ দুটো সমান বলেছে। বলছে দুটি বস্তুর বেগের অনুপাত, প্রথমটা v বলেছে 1, দ্বিতীয়টার জন্য v বলেছে 2। এবারে প্রথম বস্তুটার জন্য v1 দিলাম, দ্বিতীয় বস্তুর জন্য v2 দিয়ে দিলাম, তাহলে v1 সমান 1 এবং v2 সমান 2। এখন বলেছে গতিশক্তির অনুপাত কত? তো গতিশক্তির অনুপাত, গতিশক্তিকে আমরা ই দ্বারা চিহ্নিত করি। তো গতিশক্তির অনুপাত নির্ণয় করার আগে আমরা গতিশক্তি মানটা নির্ণয় করে নিই। তাহলে ফার্স্ট বস্তুর জন্য গতিশক্তি E1 সমান জিজ্ঞাসা চিহ্ন, দ্বিতীয় বস্তুর জন্য E2 সমান জিজ্ঞাসা চিহ্ন। এখন দুটি বস্তুর গতিশক্তি লিখে দেই, বস্তু দুটির গতি, আচ্ছা এক মিনিট, আমরা মানটা আগে নির্ণয় করে নিই। আমরা গতিশক্তি ই এর সূত্রটি কি জানি, যে হাফ mv²। এবার প্রথমটার জন্য m1 হবে, এবার এই m1 এর মান কত? m1 এর মান হচ্ছে 1, আর 1 এর স্কয়ার তো 1ই থাকে। আর E2 এর সূত্র কি, হাফ mv², দ্বিতীয়টার জন্য v2 দিলাম, তাহলে হাফকে হাফ চলে এলো, m চলে এলো, v2 এর মান হচ্ছে 2, তার স্কয়ার রয়েছে, তাহলে এটা নির্ণয় করলে হাফ m 2 দুগুণে 4 হয়ে থাকে, 4 দিলাম। এখন আমরা এখানে লিখতে পারি তাহলে হাফ m, আর এদিকে হচ্ছে হাফ m ইন্টু 4। এখন আমরা দুটি বস্তুর অনুপাত নির্ণয় করব, তাহলে এখানে লিখব বস্তু দুটির গতিশক্তির অনুপাত E1 অনুপাত E2। E1 এর মান কত? হাফ m, অনুপাত E2 এর মান কত? হাফ m ইন্টু 4। এদিকের হাফ কেটে গেল, m কেটে গেল, তাহলে ওদিকে পড়ে থাকলো 4, আর এদিকে কিছু নেই, মানে 1:4। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে এই 2.7 এর মানটা নির্ণয় করে ফেললাম। নেক্সট পরবর্তী 3 দাগের কোশ্চেনের দিকে আমরা যাচ্ছি। তো প্রথমত 3 দাগের প্রথম কোশ্চেন কি বলেছে, 1 মোল অক্সিজেন এবং 1 মোল কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনটির ভার এবং কোনটির আয়তন এসটিপিতে বেশি? তাহলে আমরা একটু দেখে নিই। তো 1 মোল অক্সিজেন মানে O2, আর একটি বলছে 1 মোল কার্বন ডাই অক্সাইড CO2। তো এদের আগে কোনটি ভার, মানে কোনটি ভারী সেটা আগে নির্ণয় করি। যে O2 এর আণবিক ভর হয়ে থাকে O এর জন্য 16, আর দুটি O রয়েছে তাই 2 দিয়ে গুণ দিলাম, 16 দুগুণে
32 গ্রাম। তাহলে এটি হয়ে গেল 32 গ্রাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 মোল O2 সমান 32 গ্রাম। আর এদিকে CO2 এর আণবিক ভর কার্বনের 12, অক্সিজেনের 16, দুটি ও রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে পাচ্ছি 12 + 16 দুগুণে 32 সমান 44 গ্রাম। এখানে লিখব 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান 44 গ্রাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অবশ্যই 1 মোল কার্বন ডাই অক্সাইডের ভর বেশি। তাহলে আমরা লিখে দিই যে 1 মোল O2 ভর গ্রেটার দেন 1 মোল CO2 ভর। ওকে, নেক্সট বলেছে কোনটির আয়তন বেশি। এবারে আমরা যেহেতু 1 মোল রয়েছে, আমরা জানি যে কোনো গ্যাসের জন্য, এখানে লিখে দেই, যে কোনো গ্যাসের জন্য STP-তে 1 মোল এর আয়তন 22.4 লিটার। অতএব এক্ষেত্রে দুইটি গ্যাসের আয়তন সমান, দুটি গ্যাসের আয়তন সমান, মানে হয়ে যাবে 22 আচ্ছা ওকে, তাহলে 22.4 এখানে লিখে দিয়েছি। তাহলে এখানে হবে কি, দুইটি গ্যাসের আয়তন সমান। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট 3.2-তে বলছে সাইফন ক্রিয়ার দুটি শর্ত লেখো। তো এখানে 3টি শর্ত তুলে ধরেছি, তুলে নিও। নেক্সট পরবর্তী প্রশ্নের দিকে যাচ্ছি। বলছে সম্পৃক্ত দ্রবণের সংজ্ঞা দাও। তারই সঙ্গে বলছে প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের মধ্যে কোনটি, একটু টাইপিং ভুল হয়ে গেছে, কোনটি সমসত্ব হয়। তো সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, এই যে নিচে খুব সুন্দরভাবে সংজ্ঞা আকারে দিয়েছি। এবং নেক্সট পরবর্তী যে বলেছে প্রকৃত দ্রবণ আর কলয়েডের মধ্যে সম্পৃক্ত হয়ে থাকে প্রকৃত দ্রবণ। নেক্সট অথবাতে বলছে বীজ কেলাস কি, এর ব্যবহার লেখো। তো বীজ কেলাস বা আমরা একে সিড কেলাসও বলে থাকি। এই যে কাকে বলে একটু বড় করে দিয়েছি, তো বুঝতে তোমাদের খুব সুবিধা হবে। এবং ব্যবহার, এই যে নিচে ব্যবহারও তুলে ধরা হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে নির্দেশক কি, প্রশমন দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ কীরূপ হয়। তো নির্দেশক কাকে বলে, এই যে রেড কালারের হেডিং দিয়ে দেওয়া রয়েছে। তারপর বলছে প্রশমন দ্রবণে মিথাইল অরেঞ্জের বর্ণ হয়ে থাকে কমলা। নেক্সট অথবাতে বলছে গাঢ় কস্টিক সোডার দ্রবণে জিঙ্ক চূর্ণ যোগ করে উত্তপ্ত করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। এই যে গাঢ় কস্টিক সোডা মানে NaOH এর সঙ্গে জিঙ্ক চূর্ণকে ফোটানো হয়েছে, মানে উত্তপ্ত করা হয়েছে, যেখানে সোডিয়াম জিঙ্কেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে, নেক্সট 3.5, এখানে ছোট একটি ম্যাথ রয়েছে, এটা একটু আমরা দেখে নিই। একটি বস্তুকে 20 সেন্টিমিটার সরাতে 26.2 জুল কাজ করতে হয়। বস্তুটির ওপর কত বল প্রয়োগ করা হবে। তাহলে বস্তুকে সরাতে মানে আমরা লিখতে পারি সরণ সমান 20 সেন্টিমিটার। ওকে, নেক্সট 26.2 জুল কার্য করতে হবে, মানে কার্য মানে কৃতকার্য আর কি। ওকে, কৃতকার্য সমান 26.2 জুল। বলছে কত বল প্রয়োগ করতে হবে, তাহলে বল সমান জিজ্ঞাসা চিহ্ন। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কার্য সমান, আমরা যে সমীকরণটি জানি, বল গুণিতক
সরণ। তাহলে যেহেতু বলের মানটিকে নির্ণয় করব, বলকে অপোজিটে আনলাম, তাহলে আমরা পাচ্ছি যে কার্য বাই সরণ। তাহলে কার্য হবে 26.2, সরণ হবে 20। পয়েন্ট উঠে গেলে নিচে একটা 10 আসবে। আর যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি, যে 2 একে 2, 0 চলে এলো, 2 একে 2, 2 3 6, 2 একে 2, তাহলে আমরা পাচ্ছি 131.10, 10 একে 100। যেহেতু নিচে দুটো শূন্য রয়েছে, আমরা ডান দিক থেকে দুটো সংখ্যের পরে শূন্য দশমিকটা দিয়ে দিলাম। এত আর হচ্ছে বলের একক হয়ে থাকে নিউটন। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট এখানে আরও একটি ছোট ম্যাথ রয়েছে, এটা একটু দেখে নিই। একটি যন্ত্র 1 মিনিটে 1200 জুল মানে 1200 জুল কার্য সম্পাদন করে। ওই যন্ত্রের ক্ষমতা কত? তাহলে এখানে সময় টি সমান 1 মিনিট বলেছে, আর 1 মিনিট সমান আমরা কি জানি 60 সেকেন্ড। আর 1200 জুল কার্য করা হয়েছে, কৃতকার্য, যাকে ডাব্লু দ্বারা চিহ্নিত করি, এটি হচ্ছে 1200 জুল। ক্ষমতা সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে মানে ক্ষমতা পি সমান জিজ্ঞাসা চিহ্ন। একটা আমরা সমীকরণ জানি যে পি সমান ডাব্লু বাই টি। তো ডাব্লু এর মান কি হলো 1200, টি এর মান হলো 60। তাহলে 0 0 কেটে গেল, 6 দিয়ে দিলে 6 2 12, 0 চলে এলো। তাহলে আমরা পাচ্ছি 20। আর পি এর একক হয়ে থাকে ওয়াট, ওয়াটই হবে। তাহলে পি এর মান হয়ে গেল 20। এটি হচ্ছে অ্যান্সার। এখন আমরা 4 দাগে প্রথম কোশ্চেনটিকে নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে বলছে এসটিপিতে 44.8 লিটার কোনো গ্যাসের ভর 68 গ্রাম। গ্যাসটির আণবিক ওজন কত? তাহলে আমরা জানি যে এসটিপিতে যে কোনো গ্যাসের মানে 22 বা আমরা এখানে যেটি দেওয়া রয়েছে সেটি আগে প্রথমত তুলে নিই, যে এসটিপিতে 44.8 লিটার কোনো গ্যাসের ভর 68 গ্রাম। তাহলে এসটিপিতে 22.4 লিটার কোনো গ্যাসের ভর, এই 22.4 কোথা থেকে এলো? যে কোনো এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হয়ে থাকে এত। এবার তাই এর আণবিক ভর কত হবে? আণবিক ভর মানে আমরা তাকে এমনি ভর বলে থাকতে পারি, ঠিক ঐকিক নিয়মের মতো 68 বাই 44.8 গুণিতক 22.4। তো 22.4কে 44.8 দিয়ে দিলে 2 চলে যাচ্ছে, আর 2 দিয়ে দিলে 2 3 6, 2 4 8, আমরা পাচ্ছি 34 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট ওরই সঙ্গে বলেছে 1 AMU সমান কত গ্রাম? এখানে আমরা লিখতে পারি 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 4.2 বলছে স্থিতিস্থাপক সীমা কাকে বলে? এই যে স্থিতিস্থাপক সীমা কাকে বলে দিয়ে দিয়েছি। নেক্সট বলছে এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক কি? ওকে, এখানে একটু ছোট করে লিখে দিই যে এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের একক হয়ে থাকে, আচ্ছা এখানে একটু তীর চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি, যে নিউটন পার মিটার স্কয়ার, বা আমরা বলে থাকি পাস্কাল। নেক্সট বলছে 1 লিটার আয়তনের তরলের ওপর চাপ ক্রিয়া করায় তরলের আয়তন 0.245 ml কমে গেল। ওই তরলের আয়তন বিকৃতি কত? তো নেক্সট পেজে আমরা ওটির অ্যান্সার সলিউশনটা দেখে নিই। আমরা তাহলে এটি 4.2 এই দাগ নম্বরটির অ্যান্সারটি সলিউশন করে দিচ্ছি। এখানে আয়তন বিকৃতি বলেছে, আয়তন বিকৃতি, আর এটি হচ্ছে আমরা এই অঙ্কটাই আমরা আগে যে স্কুলটি আলোচনা করেছি
তাতেও ঠিক এই অঙ্কটাই ছিল। যারা আগের ক্লাসটি দেখেছো তারা এটা নিজে চেষ্টা করতে পারো। ওকে, আর যারা ক্লাসগুলো দেখোনি কিন্তু এই ক্লাসের নিচে একটা প্লে লিস্ট পেয়ে যাবে, সেখানে প্রত্যেকটা স্কুলের সলিউশন পাবে। ওকে, যেটা হচ্ছে স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এখানে ক্যাপিটাল ভি হচ্ছে প্রাথমিক আয়তন, আর প্রাথমিক আয়তন কত দেওয়া রয়েছে 1 লিটার। আমরা তাহলে এখানে লিখতে পারি 1 লিটার সমান 1000 ml। আর এই যে ছোট ভি যেটি রয়েছে এটি হচ্ছে অন্তিম আয়তন। আর অন্তিম আয়তন কিভাবে নির্ণয় করব? যেহেতু প্রথমত 1000 ml ছিল, চাপ দেওয়ার ফলে 0.245 ml কমে গিয়েছে, তাহলে এখন বর্তমানে আছে 999.755 ml। ওকে, এবারে আমরা যে যার মানগুলো পুট করব। ছোট ভি এর মান আমরা নির্ণয় করলাম 999.755 বাই ক্যাপিটাল ভি এর মান হচ্ছে 1000। ওকে, এবার এখানে পয়েন্ট তুলে দিলে দশমিকের পরে 3টে সংখ্যা ছিল, 3টে শূন্য চলে এলো একের পিঠে। এবারে 999.755। তো নিচে আমরা কটা শূন্য দেখছি? 1 2 3 4 5 6। তাহলে আমরা ঠিক ডান দিক থেকে আমরা 6টি সংখ্যার পরে দশমিক বসিয়ে দেব। 1 2 3 4 5 6। ওকে, তাহলে 6টি হয়ে গেল দশমিক, তার সামনে একটা শূন্য দিয়ে দিলাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে অথবাতে বার্নলের নীতির গাণিতিক রূপটি লেখো। তারপরে বলছে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? তো পাশেই অ্যান্সারটি দিয়ে দিয়েছি। এই যে বার্নলের নীতির গাণিতিক রূপ, তার সঙ্গে দেওয়া রয়েছে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন। নেক্সট বলছে দ্রাব্যতা কাকে বলে? তাহলে দ্রাব্যতা কাকে বলে এখানে টাইপিং করে দিয়েছি, দেখে নিও। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্তুত একটি লবণের 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে উত্তপ্ত করলে 30 গ্রাম লবণ পাওয়া যায়। তো 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দ্রাব্যতা কত? তো আমরা এখানে দ্রাব্যতা সমান যে সমীকরণটি ব্যবহার করব, যে গ্রামে প্রকাশিত দ্রাবের ভর বাই গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর। তাহলে এখানে দ্রাবের ভর বলেছে, তাহলে এখানে দ্রাব কোনটি? দ্রাব সমান 30 গ্রাম। ওকে, এবার দ্রাবক কিভাবে নির্ণয় করব? এই যে 80 গ্রাম যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে দ্রবণ, মানে সম্পৃক্ত দ্রবণ বলেছে, তাহলে 80 গ্রাম। আমরা জানি যে দ্রবণ সমান দ্রাবক প্লাস দ্রাব। তাহলে এখান থেকে আমাদের দ্রাবকটিকে নির্ণয় করতে হবে। দ্রাবক সমান তাহলে হবে দ্রবণ মাইনাস দ্রাব। দ্রবণ যদি 80 হয়, দ্রাব তাহলে 30 এত গ্রাম, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 50 গ্রাম। এবারে যে যার মানগুলো বসিয়ে দিই। দ্রাবের ভর হচ্ছে 30 এবং দ্রাবকের ভর হচ্ছে 50। ওকে, এর তো গ্রাম 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 কেটে গেল, 0 0 কেটে গেল, থাকলো 3/5। আচ্ছা, এখানে ছোট একটা মিস্টেক করে গেছি, ইন্টু 100 হবে। ওকে, তাহলে এখানেও হয়ে যাবে ইন্টু 100। তাহলে এখানেও দিয়ে দিচ্ছি ইন্টু 100। 5 দিয়ে দিলে 5 2 10, তাহলে 3 2 গুণে 6, তার সঙ্গে 0, এটি এই 60। এটি হচ্ছে আমাদের দ্রাব্যতা, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্নতে একটি অজৈব অ্যাসিড এর মধ্যে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে একটি সাদা অধক্ষেপ বি উৎপন্ন হয়, যা HNO3 অদাব্র। এ ও বিকে শনাক্ত করো এবং সপক্ষে রাসায়নিক বিক্রিয়াও দাও। তাহলে এখানে বলেছে যে এ একটি অজৈব
অ্যাসিড যার সঙ্গে বেরিয়াম ক্লোরাইড মানে BaCl2 যোগ করলে একটা সাদা অধক্ষেপ উৎপন্ন হয়। এখানে সাদা অধক্ষেপ, ওকে, যার সঙ্গে বলছে HNO3 অদাব্র। এখানে তাহলে ব্র্যাকেটে লিখে দিই HNO3 অদাব্র। আর এটা হচ্ছে যে বি, বলছে এ আর বিকে শনাক্ত করতে বলছে। তো এ হয়ে যাবে, এক মিনিট, H2SO4 এবং বি হয়ে যাবে যে BaSO4। তো এর বিক্রিয়াটা করে দিই। তাহলে এর কাছে আমরা H2SO4 পুট করলাম প্লাস বেরিয়াম ক্লোরাইড BaCl2 যোগ করলে সাদা একটা অধক্ষেপ উৎপন্ন হবে BaSO4 অধক্ষেপ চিহ্ন এটা, তার সঙ্গে HClও তৈরি হবে। ওকে, এই হয়ে গেল আমাদের বিক্রিয়া। তো বিক্রিয়াটিকে ব্যালেন্স করার জন্য HCl এর সামনে 2 দিয়ে দিলাম। এবারে কিন্তু পুরো ব্যালেন্সটাই হয়ে গেল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নতে বলছে বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়, এই পরীক্ষায় ব্যবহৃত বিকারকগুলি কি কি ও এর পরীক্ষায় রাসায়নিক সমীকরণগুলো লেখো। তো নেক্সট পেজে আমরা যাচ্ছি। এখানে অথবাতে লিখে দিই অথবা, তো এখানে লিখতে পারি বলয় পরীক্ষাতে নাইট্রিক অ্যাসিডকে শনাক্ত করা হয়, অ্যাসিডকে শনাক্ত করা হয়। তো এখানে আবার বিকারকগুলির কথা বলেছে। তো বিকারকগুলি হবে বিকারকগুলি হয়ে যাবে যে নাইট্রিক অ্যাসিড তো থাকবেই, নাইট্রিক অ্যাসিড, তার সঙ্গে থাকবে ফেরাস সালফেট এবং ওরই সঙ্গে থাকছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড। ওকে, সালফিউরিক অ্যাসিড। এবারে এদের বিক্রিয়াগুলো একটু লিখে দিচ্ছি। তো এদের কয়েকটি বিক্রিয়া রয়েছে। প্রথম বিক্রিয়া যেটি, যে বিক্রিয়া তার সঙ্গে ব্যালেন্স দুটোই করে দিচ্ছি, 3H2SO4 2HNO3 এবং এরই সঙ্গে 3Fe3SO4 প্লাস 2NO। তো এরই সঙ্গে 4 অণু H2O উৎপন্ন হবে। ওকে, আচ্ছা, ওটাকে এখানে লিখো যে 4H2O। আরও কয়েকটি বিক্রিয়া রয়েছে, সেটাও লিখে দিচ্ছি। দ্বিতীয় নম্বর বিক্রিয়া যে FeSO4 তার সঙ্গে 6H2O, এখানে FeH2O6 এবং SO4 এটি উৎপন্ন হলো। তো আবার 3তে ওরই সঙ্গে এই যে FeH2O6 SO4 উৎপন্ন হলো, এর সঙ্গে NO কে যোগ করতে হবে। তো যোগ করলে আমরা পেয়ে যাব FeH2O5 NOSO4 তার সঙ্গে H2O। এই হয়ে গেল বিক্রিয়া। নেক্সট পরবর্তীতে 4.5-এ বলছে উদাহরণে বলের দ্বারা কার্য ও বলের বিরুদ্ধে কার্য এবং কার্যহীন বল, এবং অথবাতে বলছে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। এই যে বলের দ্বারা কার্য, ওকে। নেক্সট বলেছে বলের বিরুদ্ধে কার্য, তারপরে বলেছে কার্যহীন বল। এখানে প্রত্যেকের উদাহরণও দেওয়া রয়েছে। তারপরে অথবাতে যেটি ছিল অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে, এখানে চিত্র সহকারে ব্যাখ্যা এই পর্যন্ত তুলে দিও। ওকে, তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল সব কিছু কমপ্লিট করলাম। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না।
আর যদি তোমাদের এই ফাইনাল পিডিএফটি প্রয়োজন হয়ে থাকে তাহলে ক্লাসের নিচে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে, ওখানে প্রতিনিয়ত পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানেই রাখছি।